রিপোর্ট কিন্তু তখন ভালো আসে না। আপনার ভালো রিপোর্ট পেতে হলে আর হিমোগ্লোবিন টেস্টটা করতে ভুলবেন না, কারণ এখন কিন্তু আপনার জানা প্রয়োজন গর্ভাবস্থার পথে আজ আমরা পৌঁছে গেছি গুরুত্বপূর্ণ একটা সময়, সেটা হচ্ছে 20তম সপ্তাহ। এই সপ্তাহটাকে কিন্তু গর্ভাবস্থার মাঝপথ বলে। আর এই সময় থেকেই কিন্তু মায়ের জীবনের সবচেয়ে যে আনন্দ ঘন মুহূর্তটা সেটা শুরু হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 20তম সপ্তাহে পেটের বাচ্চার কি কি পরিবর্তন হয়, এছাড়া মায়ের শারীরিক কি কি পরিবর্তন হয়, আর কি খাবেন, কি করবেন বা কি করবেন না, আর হচ্ছে কোন লক্ষণগুলো এই মুহূর্তে স্বাভাবিক, আর কি কি বিপদগুলো আপনাকে চিহ্ন করতে হবে, মানে সতর্ক থাকতে হবে আপনাকে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কিন্তু আমি আপনাদেরকে আরও টিপস শেয়ার করব, এমনকি কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার কথাও বলবো, যেগুলো কিনা আপনার এই মুহূর্তে খুব কাজে দিবে। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি দেখছেন তো আমার চ্যানেল ইনার মার্জন, তাই আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। চলুন প্রথমে আপনাদেরকে জানাই 20তম সপ্তাহে গর্ভের যে বাচ্চাটা রয়েছে তার কি কি পরিবর্তন হয়। প্রথমে শারীরিক পরিবর্তন দিয়ে বলি যে তার আকার কীরকম হয়। তো তার আকার দৈর্ঘ্য যদি বলি তাহলে তার দৈর্ঘ্য হয় আপনার 25 থেকে 26 সেন্টিমিটারের মতো, মানে লম্বায়। আর ওজন হয় কিন্তু 300 থেকে 350 গ্রামের মতো। আর যে তার দেখতে মানে আকৃতিটা হয় একটা বড় আম বা একটা বড় কলার সমান লম্বা। এই সময় কিন্তু শিশুর শারীরিক পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। শিশুর এই সময় অনেকগুলো শারীরিক পরিবর্তন হয়, তার মাঝে হচ্ছে তার যে হাত পাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠেছে। তার ভ্রু, চোখের পাপড়ি এগুলো স্পষ্ট হয়ে উঠেছে, এমনকি নখ এবং চুলও গজাতে শুরু করেছে। আর তার যে শরীর আছে সেই শরীরে ছোট ছোট ল্যানোগো নামক লোমও কিন্তু তৈরি হয়েছে। এরপর যদি শিশুর নড়াচড়ার কথা বলি, এই সময় কিন্তু মানে 20 সপ্তাহে কিন্তু শিশুর নড়াচড়াটা মা কিন্তু অনুভব করবেন, প্রথমবারের মতো অনুভব করবেন। কারণ তার যে লাথি মারাটা, তাছাড়া তার যে ঘুরে যাওয়াটা সেটাও কিন্তু ভালো টের পাওয়া যায়। আপনি এটা টের পাবেন যদি আপনি 20 সপ্তাহ হয়ে থাকেন, যদি আপনি ফার্স্ট প্রেগনেন্সি হয়ে থাকেন, মানে প্রথম বাচ্চা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি টের নাও পেতে পারেন। আপনার এই টের পেতে পেতে আপনার 24 থেকে 26 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। তবে অনেক মাই এই সময় বুঝে ফেলেন, তো তারা বলেন যে হ্যাঁ, আমি আমার বাচ্চার নড়াচড়া প্রথমবারের মতো টের পেয়েছি। এছাড়া নড়াচড়া নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। বাচ্চার নড়াচড়া কখন হয়, কোনটা স্বাভাবিক, বা নড়াচড়া না করলে কিভাবে নড়াচড়াটা আপনারা করাবেন ঘরে বসে, সেটা নিয়েও বলেছি। দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে এখন বলি 20তম সপ্তাহে মায়ের কি শারীরিক পরিবর্তন ঘটে। এই সপ্তাহে কিন্তু মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন স্পষ্ট হয়ে যায়। যেমন প্রথমে যদি বলি তাহলে পেটের দিয়ে বলবো, মানে মায়ের আকৃতি নিয়ে বলবো। তার যে পেটটা রয়েছে, মানে আপনার পেটটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠবে। বাহির থেকে আপনাকে দেখে লোকে বুঝতে পারবে যে আপনি প্রেগনেন্ট, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। আপনার হাজব্যান্ডকে যদি বলেন, আপনার হাজব্যান্ডই কিন্তু বুঝতে পারবে, কারণ আপনার পেটটা তখন একটু বাড়ন্ত দেখা যাবে। 20 সপ্তাহে কিন্তু ওজনটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, কেননা আপনি দেখবেন আপনার যদি প্রেগনেন্সি হওয়ার মানে কনসিভ করার আগে যদি ধরেন আপনার যদি 50 কেজি থাকে, তাহলে কিন্তু আপনার এখন আরও 4 থেকে 5 বা 6 কেজির মতো ওজন বাড়বে। এটা কিন্তু স্বাভাবিক। আর এই সময়টা এই 20 সপ্তাহে এসে এই বাড়াটাই হচ্ছে সবচেয়ে বেশি স্বাভাবিক, এই সময় বাড়তেই হয়। 20 সপ্তাহের দিকে এসে কিন্তু ত্বকেরও কিছু পরিবর্তন ঘটে। কেমন জানেন? আপনার মুখে মেলাজমা দেখা দিতে পারে, বা আপনার পেটে কালচে কোনো দাগ দেখা দিতে পারে, এগুলো স্বাভাবিক। 20তম সপ্তাহে এসে মায়েদের আরেকটি শারীরিক পরিবর্তন, এটা একদম নজর কাড়া পরিবর্তন হয়, সেটা হচ্ছে পিঠে এবং কোমরে ব্যথা। দেখেন, বাচ্চার যেহেতু ওজন বাড়ছে, আপনার ওজন বাড়ছে, তো বাচ্চা তো পেটের নিচের দিকে প্রেশার দিচ্ছে, মানে চাপ পড়ছে নিচের দিকে, তাই না? তো আপনার তো এই সময় আপনার পেট ব্যথা, বিশেষ করে তল পেটে ব্যথা এবং আপনার কোমরে ব্যথা, এটা কিন্তু স্বাভাবিক। কারণ বাচ্চা যেখানে বড় হচ্ছে সেখানে কিন্তু আপনার কোমরের নিচের দিকে কিন্তু তখন চাপ পড়ে, আপনার লিগামেন্টের উপর চাপ পড়ে আপনার পিঠে, সেই জন্য আপনার কোমরে এবং পিঠে কিন্তু ব্যথা করে। এছাড়া আপনারা চাইলে কিন্তু আমার
কোমর এবং পেটের ব্যথা নিয়ে একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। এছাড়া আপনার যদি পেটে ব্যথা আপনার হয়ে থাকে বা পেটের গুরুতর ব্যথা থাকে, তাহলে কিন্তু আপনারা আর কি তলপেটের ব্যথাটার কথা বলছি, সেটা নিয়ে একটা ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। 20তম শেষে এসে কিন্তু আপনার পায়ে ফোলাভাব দেখা দিতে পারে। মানে দিন শেষে, আপনি সারাদিন শেষে আপনার পায়ে যদি একটু হালকা ফোলাভাব দেখেন, তাহলে কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, কারণ এটা স্বাভাবিক। অল্প ফোলা, যদি বেশি ফোলা দেখেন তখন সেটা অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আপনাদেরকে এখন একটা জিনিস জানাই যে এই 20তম সপ্তাহে আপনার কোন লক্ষণগুলো স্বাভাবিক, এটা কিন্তু জানা খুবই প্রয়োজন। তাহলে আপনাদের নিজেদের ভিতর ভয়ভীতি কোনো কাজ করবে না যে এগুলো অস্বাভাবিক কিনা। দেখেন, এই সময় যদি আপনার তলপেটে হালকা ব্যথা হয়, আপনার শিশুর নড়াচড়া বা আপনার মাথা ঘুরানো কিংবা আপনার খুব বেশি ক্ষুধা পায়, তাহলে কিন্তু এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে ভয় পাবেন না। তবে তবে আপনার যদি তলপেটের ব্যথাটা তীব্র আকার ধারণ করে, এমনকি রক্তপাত হয়, সেই সাথে আপনার পাটা যদি অতিরিক্ত পরিমাণে ফুলে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে, কোনোভাবেই বাসায় বসে থাকা যাবে না। চলুন আপনাদেরকে এখন বলি 20তম সপ্তাহে এসে আপনাদের কি কি খেতে হবে। দেখেন, এই সময় কিন্তু শিশুর মস্তিষ্ক এবং শিশুর হাড়ের গঠনটা খুব ভালোভাবে বিকাশ হয়। সেই জন্য কিন্তু আপনার খাবার তালিকায় খুব চোখ দিতে হবে, মানে চোখ রাখতে হবে। কেননা আপনি যদি অস্বাস্থ্যকর বা ভালো মতো খাবার না খান, তাহলে কিন্তু আপনার শিশু অপুষ্টিতে ভুগতে পারে বা তার যে বাড়ন্তটা সেটা কিন্তু থেমে যাবে বা সে কম বাড়বে। দেখেন, আমরা প্রায় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ, তো আমাদের তো এত আহামরি বা বড়লোকি খাবার আমরা খেতে পারবো না, বা দৈনিক আমরা গরুর মাংস এগুলো আমরা খেতে পারবো না, তাই না? বা যে দামি খাবারগুলো আছে, ফল, আপেল, কমলা, সেগুলো খেতে পারবো না, এফোর্ড করতে পারি না। তাই হাস্যকর না, আমি সত্যি কথা বলছি, আমিও অত বড় লোক না, আমি মধ্যবিত্তই। সেজন্যই আপনাদেরকে বলা, কারণ আমি যেভাবে চলে আপনাদেরকে সেভাবেই বলি। তো স্বাস্থ্যকর উপায়ে আমাদের দেশেও সস্তায় কিছু খাবার আছে, সেগুলোর কথাই আপনাদেরকে আমি সবসময় বলি। সেগুলো খাবেন, সেগুলো স্বাস্থ্যকরও বটে, আপনার হেলদিও বটে। তো চেষ্টা করবেন আপনাদের প্রতিদিনকার খাবার তালিকায় ডিম, দুধ, কলা, বিভিন্ন যে দেশি জাতীয় ফলগুলো রয়েছে বা সিজনাল ফলগুলো রয়েছে। এখন কিন্তু বড়ই পাওয়া যায় বাজারে, প্রচুর পরিমাণে বড়ই উঠে গেছে, অনেক ধরনের বড়ই, সেগুলো খেতে পারেন। মানে সিজনাল ফলগুলো খাবেন। এছাড়া বাজারে প্রচুর পরিমাণে সবজি আছে, সস্তায় পাওয়া যায়। সবজি কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তো এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন প্রেগনেন্সি অবস্থায়। এছাড়া মুরগির মাংস খেতে পারেন, গরুর মাংস খাওয়া দরকার নাই, আপনি সস্তায় ব্রয়লার মুরগি পেতে পারেন, ব্রয়লার মুরগি খাবেন। দেশি মুরগি তো দাম বেশি যেহেতু, আর ডিমের দাম কিন্তু এখন সস্তা, 40 টাকা হালি। শীতে কিন্তু ডিমের দাম কম থাকে গরমের তুলনায়, তাই ডিমটা কিন্তু খেতে পারেন। দৈনিক অন্তত 2টা করে ডিম খাবেন। এছাড়া মাছ ও ডাল খেতেও কিন্তু বলবেন না। এই খাবারগুলো কিন্তু আপনাকে খেতেই হবে, কারণ কি, এগুলোর মাধ্যমে আপনার শরীরের ভিতর বিশেষ পুষ্টি কিন্তু ইনটেক হয়। দেখেন, আয়রন, তারপরে যে ক্যালসিয়াম, এগুলো কিন্তু আপনার বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে। যেমন আয়রন কিন্তু আপনাকে রক্ত স্বল্পতা দূরে রাখবে। তারপরে ক্যালসিয়াম কিন্তু আপনাকে হাড় শক্ত করবে। আর ওমেগা 3 কিন্তু শিশুর ব্রেনের জন্য খুবই ভালো। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, পানি খেতে ভুলবেন না পর্যাপ্ত পরিমাণ। যেহেতু এখন শীত পড়েছে, তো চেষ্টা করবেন কুসুম গরম পানি খাওয়ার জন্য, কিন্তু তবুও পানি খেতে ভুলবেন না, পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে যাবেন। চলুন আপনাদেরকে এখন বলি এই 20 সপ্তাহে এসে আপনি কি করবেন আর কি করবেন না। প্রথমে যদি কি করবেনের কথা বলি, তাহলে বলবো এই সময় আপনি হালকা হাঁটাহাঁটি করতে পারেন। হাঁটাহাঁটি করলে আপনার শরীরটা ভালো থাকবে, আপনি এনার্জি পাবেন, আপনার ক্ষুধা পাবে। এছাড়া আপনি বাম কাত হয়ে শুবেন। বাম কাত হয়ে শুলে কিন্তু আপনার বাবুটা ভালো অক্সিজেন পাবে, রক্ত সরবরাহ বাড়বে। আর আপনি আরামদায়ক পোশাক পরবেন, সুতি ঢিলাঢালা পোশাক পরবেন, কারণ আপনার পেট কিন্তু এখন বাড়ন্ত হবে, সেজন্য আপনাকে ঢিলাঢালা পোশাক পরতে হবে। এছাড়া পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। এখন বলি তাহলে কি করবেন না। দেখেন, এই সময়
আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। রান্নাঘরে কিন্তু আমাদের মহিলাদের অনেক কাজ থাকে, দাঁড়িয়ে থাকার কাজ। তো এই সময় আপনি দীর্ঘক্ষণ সেটা দাঁড়িয়ে করতে যাবেন না, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর করবেন। এছাড়া ভারী কাজ করবেন না। ধরেন একটা বালতি পানি, সেটা আপনি তুলে ফেললেন, সেটা তুলতে যাবেন না, আপনার হাজব্যান্ডকে দিয়ে করাবেন বা আপনার আশেপাশে যে আছে তাকে দিয়ে করাবেন। আর ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, প্লাস দোকানের ডাক্তারকে দিয়ে কোনো ওষুধ খাবেন না। কারণ ফার্মেসিতে বা আমরা যারা গ্রাম অঞ্চলে রয়েছি তারা কিন্তু বেশিরভাগই, আমার কথা যদি বলি, আমার পরিচিতর কথা বলি, যে আমার হাজব্যান্ডের নানু বাড়ি হচ্ছে নেত্রকোনা, মানে আমাদের ময়মনসিংহ শহরের পাশের জেলা। তো সেখানের মানুষই কিন্তু আপনার ফার্মেসির যে মানে যারা ওষুধ বেচে তাদেরকে ডাক্তার বানিয়ে ফেলায়। তাদেরকে বলে যে ডাক্তার আমাকে ওষুধ দেন, আমার এই সমস্যা। তারা কিন্তু ডাক্তার না, তারা শুধুই ওষুধ বেচে। ডাক্তার যারা MBBS পাশ করে তারা কিন্তু ডাক্তার, তাদের কাছ থেকে কিন্তু আপনি ওষুধ খাবেন। 10 টাকার বিনিময়ে কিন্তু, টিকিটের বিনিময়ে কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারেন সদর হাসপাতালগুলোতে। দরকার পড়লে সেখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খাবেন, তাও ফার্মেসি থেকে, এবং নিজে নিজে যায় কোনো ওষুধ খাবেন না। ওই যে চলুন, আপনাদেরকে প্রথমে যে বলেছিলাম না কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলবো, চলুন আপনাদের সেটা এখন বলি। দেখেন, যেহেতু এখন মাঝ সপ্তাহ চলছে, মানে আপনার প্রেগনেন্সি হচ্ছে 40 সপ্তাহ আর এখন চলছে 20 সপ্তাহ, মানে মাঝপথ। তো এই মাঝ সপ্তাহে কিন্তু আপনার কিছু কাজ আপনাকে করতে হবে, বিশেষ করে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে। অন্যান্য সময় না করালেও এখন করালে কিন্তু সেটা আপনার জন্য ভালো। আর বিশেষ করে একটা আলট্রা তো আপনাকে এখন করতেই হবে। যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার বাচ্চাটা কী এরকম আছে, আপনার বাচ্চার ডেভেলপমেন্ট কেমন আছে, তাছাড়া বাচ্চার নড়াচড়া বা যাই হোক যে ভালো আছে কিনা। আর আলট্রার কথা যেহেতু বললাম, তো একটা কথা জেনে রাখবেন, আলট্রা কিন্তু সব ডাক্তার করে। আপনি করাবেন একজন প্রফেসর ডাক্তার দিয়ে, হয়তো বা সে প্রফেসর হবে, কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর হবে, কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তাও প্রফেসর দিয়ে আপনাকে করাতে হবে। আপনি যদি গরিব হন তবুও আপনি একটা সরকারি হাসপাতালে যেয়ে অন্তত 150 টাকার বিনিময়েও একটা আলট্রা করতে পারবেন। সেখানে কিন্তু ভালো ডাক্তার থাকে। আর বাহিরে তো বললামই প্রফেসর দিয়ে করাবেন, সেখানে আপনি যদি করান এগুলোতে, তাহলে কিন্তু একটা ভালো রিপোর্ট পাবেন। আলট্রা কিন্তু সব ডাক্তারই করে, তো বললাম না প্রথমে, কিন্তু রিপোর্ট কিন্তু তখন ভালো আসে না। আপনার ভালো রিপোর্ট পেতে হলে অবশ্যই প্রফেসর ডাক্তার দিয়ে করতে হবে, কিংবা সদর হাসপাতালের যেখানে আলট্রা করে সেখানে করতে হবে। এছাড়া আপনার ফ্যামিলিতে যদি বা আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিসের হিস্টোরি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসটাও চেক করতে পারেন। কিংবা আপনার যদি প্রস্রাবের কোনো সমস্যা থেকে থাকে, জ্বালা পোড়া বা ইনফেকশন, এগুলো যদি আপনার মনে হয়, তাহলে কিন্তু ইউরিন টেস্টটাও করে নিতে পারেন। আর হিমোগ্লোবিন টেস্টটা করতে ভুলবেন না, কারণ এখন কিন্তু আপনার জানা প্রয়োজন যে আপনার রক্তটা কেমন আছে। রক্তটার পরিমাণ যদি 10-এর নিচে থাকে, তাহলে কিন্তু আপনাকে আরও বেশি করে খেতে হবে, যাতে আপনার হিমোগ্লোবিনটা বাড়ে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু জানিয়েছি, আশা করি আপনারা জেনে উপকৃত হয়েছেন। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কে, আরও যদি কিছু জানার থাকে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করছেন না বা নতুন দেখছেন, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি দেখতে পারেন। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। নেক্সট সপ্তাহ নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।